নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে এবিভিপির সাংস্কৃতিক উৎসবে আসছেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। শ্রীকোনায় নিখোঁজ যুবকের মরদেহ ভরাকে ভেসে উঠল চাঞ্চল্য। কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের এক দিবসীয় উদ্যোক্তা মিট 2024-25 সমাপ্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের কলা সংস্কৃতিকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিলচরে বরাক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে চলেছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা জানান, বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান আগামী 30শে মার্চ সূচনা করা হবে, চলবে 18ই এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রীয় কলা মঞ্চ আসাম প্রদেশের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাওয়া এই সাংস্কৃতিক উৎসব শাখা, জেলা ও বরাক ভিত্তিক 3টি স্তরে অনুষ্ঠিত হবে। মোট 8টি বিষয়ের ওপর প্রতিযোগিতা রাখা হয়েছে। প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, রবীন্দ্র নৃত্য, ঝুমুর নৃত্য, রাস ও ধামাল নৃত্য সহ থাকছে আলপনা প্রতিযোগিতাও। অনুষ্ঠানের শেষ দিন অসম ও পশ্চিমবঙ্গের শিল্পীরা তাঁদের অনুষ্ঠানমালা পরিবেশন করবেন। বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া বরাক সাংস্কৃতিক উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আদিত্য দেব, নিকিতা দেবরায়, সায়ন দেব ও অনামিকা দে সহ অন্যান্যরা। জেলা পর্যায়ে তার প্রতিযোগিতা করব এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতা হওয়ার পর রাজ্য স্তরে অর্থাৎ বরাক ভ্যালিতে মানে বরাক লেভেলে শিলচরে তার ফাইনাল গ্র্যান্ড ফিনালে হবে। এই আমরা অত্যন্ত গর্বের সহিত অত্যন্ত খুশির সহিত বরাকবাসীকে এটি জানাতে চাই এই অনুষ্ঠানে। এবং মুখ্য যদি আমাদের ফাইনাল প্রোগ্রাম গ্র্যান্ড ফিনালে 18 এপ্রিল, এই 18 এপ্রিলে শিলচরের মধ্যে আমার মনে হয় 40 বছর বা 30 বছর হবে আমাদের বলিউডের অভিনেতা এবং বাংলার পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয়, উনি আমাদের এই শিলচরে এই কার্যক্রমে যোগ দিতে আমাদের সঙ্গে আসছেন। তো এটি আমাদের জন্য অত্যন্ত খুশির খবর, বরাকবাসীর জন্য খুশির খবর। বিগত 30-40 বছর হবে, আমি ঠিক আমার সময়টা ঠিক জানি না। আমি শুনেছি আমাদের প্রবীণদের কাছে যারা নাকি ওই সময়ে যারা ছিলেন, তো উনি এসেছিলেন এবং ঠিক 30-40 বছর পর আবার বরাক ভ্যালিতে উনি আসতে চলেছেন। তো সেই জিনিসটাও আমি বরাকবাসী সবাইকে জানাতে চাই। আরেকটি আমরা 17 তারিখে বরাকের ইতিহাসে প্রথমবার একটি কালচারাল র্যালি, আমরা সাংস্কৃতিক শোভাযাত্রা, শুধু একটি জনগোষ্ঠী নয়, বরাকের প্রত্যেকটি জনগোষ্ঠী নিয়ে আমরা, চা জনগোষ্ঠী হোক, বরাকের মণিপুরী সম্প্রদায় হোক, যে সম্প্রদায় বরাকবাসীতে আমরা একসঙ্গে মিলে থাকি, সবাইকে নিয়ে বরাকে শিলচর শহরের বুকে একটি বিরাট সাংস্কৃতিক শোভাযাত্রা আমরা দেখতে পাবো 17 তারিখে। এবং 18 তারিখে তার এই পুরো বরাক সাংস্কৃতিক সম্মেলন, বরাক সাংস্কৃতিক মহোৎসবের পূর্ণতা পাবে এবং তাতে আমরা মুখ্য অনুষ্ঠান আমাদের শিলচরেই হবে। শ্রীকোনা এলাকায় থাকা পুরনো রেলওয়ে গেটের পেছনে বরাক নদীতে বৃহস্পতিবার স্থানীয় যুবক টিঙ্কু দাসের মরদেহ ভেসে ওঠায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নদীতে যুবকের লাশ প্রত্যক্ষ করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। বছর 32-এর টিঙ্কু দাস শ্রীকোনা টিলাগ্রাম এলাকার বাসিন্দা। ঘটনা নিয়ে পরিবারের তরফে রাখি দেব জানান, গত 17 মার্চ অর্থাৎ সোমবার থেকে টিঙ্কু দাস নিখোঁজ ছিলেন। সোমবার রাতে টিঙ্কু দাস স্থানীয় হাসপাতালে থাকা তাঁর জ্যেষ্ঠ শালিকাকে খাবার দিয়ে আর ঘরে ফেরেননি। পরিবারের লোকেরা তাকে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। টিঙ্কু নিখোঁজ হওয়ার 72 ঘন্টা পর বৃহস্পতিবার বরাক নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এদিকে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তারা দেখিয়া হে বাকছে, আর যে একজন আছিল তার ওয়াইফ আছিল কল্যাণ এডমিশন, পুলিশে হয়ে গেছে। আর তার যেখানে পরে হে কইছে 8টা রাস্তা থেকে নাই, পুলিশ আইছিল 8টা, যে মানুষটা আজকে লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা 11টা থেকে শিলচর মাসিমপুর অরুণাচল জিপির কুমারপাড়াস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিআর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা মিট 2024-25। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কৃষি বিভাগের এডিও আরস্মিতা গগৈ, জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক ডক্টর বামুন টিমুং, ডক্টর মনোরঞ্জন রায়, ডক্টর টমাস টায়া, ডক্টর আনন্দিতা দাস প্রমুখ। এদিন
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক ডক্টর মনোরঞ্জন মিশ্র। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত জেলা কৃষি বিভাগের এডিও আর্শমিতা গগৈ তাঁর বক্তব্যে বলেন, কৃষি আগ্রহী কৃষকদের নিশ্চয়ই উন্নতি। রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষকদের অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে এসেছে, এতে কৃষকদের ব্যাপক উন্নতি ঘটছে। আগামী দিনে জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ও কৃষি বিভাগের যৌথ প্রচেষ্টায় কৃষি ক্ষেত্রে উন্নতি ঘটবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বৈজ্ঞানিক ডক্টর বামন টিমুং বলেন, একজন কৃষি উদ্যোক্তা সফল হলে একদিকে যেমন দারিদ্র্য দূরীভূত হয়, অন্যদিকে জাতীয় অর্থনীতি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা পায়। তবে কৃষি উদ্যোক্তাকে অবশ্যই সততার সঙ্গে কাজ করা উচিত, কারণ তার পণ্য চূড়ান্ত বিচারে খাবারের চাহিদা মেটাবে বলে জানান তিনি। এন্টারপ্রেনিউৰ জাৰ্নিটো এটা বহুত দীঘলীয়া জাৰ্নি, বহুত ৰিস্ক থকা জাৰ্নি। সো এইটো সব মানুহে কৰিব নোৱাৰে। এজন এন্টাৰপ্ৰেনিউৰ হ'বৰ কাৰণে আপোনাক ইনোভেশ্যন লাগিব আৰু আপোনাৰ ৰিস্ক টেকিং বিহেভিয়াৰ অলপ থাকিব লাগিব, তেতিয়া এজন সফল এন্টাৰপ্ৰেনিউৰ হ'ব পাৰে। এগ্ৰিকালচাৰ আৰু এলাইড ছেক্টৰছত বহুত অপৰচুনিটি আছে, ৰিকগনাইজো হৈছে এতিয়া বহুত অপৰচুনিটিজ। আৰু আসাম এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিটো এটা আছে, আমি নিঠাপ বুলি কওঁ, য'ত আপোনালোকৰ মানে স্কিলছবিলাক আপোনাৰ পলিছ কৰা হয়। ইনকিউবেটৰ বুলি কয়, নৰ্থ ইষ্ট এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিক বেছি মানে তাহাঁতি গুৰুত্ব দিয়ে, ভেলু এডিশ্যন সেনেকুৱা চবক, য'ত আপোনালোকে যদি এটা আইডিয়া লৈ গৈছে সেইটো তাহাঁতি পলিছ কৰিব। যেনেকৈ এটা ডিম, যেনেকৈ চৰাই এটা যেনেকৈ ডিম ইয়াৰ পৰা উৰিবলৈ সহায় কৰে, সেনেকুৱা ইনকিউবেটৰ্ছো আছে। যদি আপোনালোকে এটা আইডিয়া লৈ গৈছে সেইটো পলিছ কৰিব লাগে, যে আমি এইটো আইডিয়া লৈ গৈছোঁ, কিন্তু সেইটোকে আপোনাৰ ভাল কৰি পিনি তেওঁলোকে আপোনাক সহায় কৰিব। এনেকুৱা আছে ইউনিভাৰ্চিটিত। আৰু মইতো কম চইলত মানে এইটো বিভাগত বহুত মানুহ আছে ইয়াতে যোনে ভালকৈ ফাৰ্মিং কম্পষ্টিং কৰি এটা কামিজৰ দাই আছে, আজি ৰাজু দা অহা নাই, তো তেওঁলোকে ভালকৈ ফাৰ্মিং কম্পষ্টিং যোনটোত মানে টেকনলজি হয় সেইটোক মানে এটা মানে শিলচর মেহেরপুরের 785 নং সিডি হোম এলপি স্কুলের মাঠে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদনপত্র বিতরণী অনুষ্ঠানের শেষে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সমাজ কল্যাণ বিভাগের অধীনে থাকা অনাথ ক্যাম্প পরিদর্শন করেন। তিনি ক্যাম্পের পুরনো ঘরগুলোর বেহাল দশা পরিলক্ষিত করেন, বসবাসকারী মানুষদের দুঃখের কথা শুনেন এবং তাদের আশ্বাস প্রদান করেন যদি এই অঞ্চলবাসীর সম্মতি থাকে তাহলে এখানে সরকারি যে কোনো প্রকল্পের আওতায় অনাথ ক্যাম্পে বসবাসকারীদের জন্য একটি নতুন মাল্টিপারপাস বিল্ডিং তৈরি করে তাদের পুনর্বাসন দেওয়া যাবে। কিন্তু কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি আদালতে মামলা করে এই অনাথ ক্যাম্পের ঘরগুলোর হাল ফেরাতে বাধা সৃষ্টি করছে। তবে এই অঞ্চলের বসবাসকারী প্রকৃত সমাজ দরদী মানুষরা ঐক্যবদ্ধভাবে এই অনাথ ক্যাম্পের হাল ফেরাতে যদি এগিয়ে আসেন তাহলে নিশ্চয়ই পরিকল্পনা মাফিক উন্নতি হবে বলে আশাবাদী তিনি। যে এই যে 51 পরিবারের একটা লিস্ট রয়েছে, তো এই 93 পরিবার, এই 93 পরিবারকে আমরা খতিয়ে দেখব যে অরিজিনালি এই 93 পরিবার আমরা শুনেছি যে 58 থেকে তারা 1958 থেকে তারা এখানে বসবাস করছেন। তো যদি 93 পরিবার থাকেন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আপনারা জানেন যে উন্নত মানের ঘর বানিয়ে মানে মাল্টি স্টোরিড বিল্ডিং বানিয়ে তাদেরকে এখানে ব্যবস্থা দেওয়া যেতে পারে বা তাদেরকে ল্যান্ড অ্যালটমেন্টও করা যেতে পারে। তো যাই হোক, প্রথম কথা হলো যে এখানে স্বার্থান্বেষী মানুষ যারা মিডিলম্যান হিসেবে আছেন তাদেরকে সরে, আর যারা 93 পরিবার রয়েছেন তারা যাতে অন্ততপক্ষে সরকারের যারা মানুষ রয়েছেন তাদের সাথে কথা বললে একটা সুরাহা বেরোবে। তার জন্য আমরা চেষ্টা করছি। এখানে আমাদের যারা প্রাক্তন এটিজিপিরা রয়েছেন বা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন, দীর্ঘদিন থেকে কাজ করছেন, আমি তাদেরকে অনুরোধ রেখেছি। এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারও রয়েছেন, সকলকে আমি অনুরোধ করেছি যে আগামী কিছুদিনের মধ্যে আরেকবার মিটিং করে এখানে উদয়শঙ্কর গোস্বামী আমাদের সিনিয়র লিডারও রয়েছেন, তাদেরকে নিয়ে সকলকে নিয়ে একটা মিটিং করে আগামী কিছুদিনের মধ্যে যাতে এই জটিলতাকে সরানো যায় তার জন্য আমি চেষ্টা করি। তোপখানাজীবীর ভিডিপি সম্পাদক সাজ্জাদ আলী বরভূঁইয়া পরিবারের সদস্যদের নিয়ে নিজের অনৈতিক কার্যকলাপ ঢাকতে প্রাক্তন পঞ্চায়েত সভাপতি মিয়া খান এবং সচিবের বিরুদ্ধে অর্থ নয়ছয়ের অভিযোগ এনেছেন। এক সাংবাদিক সম্মেলন ডেকে মিয়া খান এবং গ্রামবাসীরা এই কথা জানিয়েছেন। বুধবার জেলা শাসকের কাছে সাজ্জাদ আলী বরভূঁইয়া, নূর মোহাম্মদ সহ পরিবারের আরও কয়েকজন সদস্য একটি স্মারকপত্র পেশ করে দাবি জানান এই জিপিতে ইন্দিরা আবাস এবং পাকা পায়খানা দেওয়ার দাবিতে ঘুষ নিয়েছেন তিনি। কিন্তু সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সভাপতি মিয়া খানের স্পষ্ট বক্তব্য, ফেব্রুয়ারির শেষের দিকে প্রতিহিংসা মেটাতে সৈয়দ খান নামের এক যুবককে মারধর করে চুল কেটে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এমনকি সৈয়দ খানের পরিবারের থেকে 4000 টাকা জোর করে আদায় করে দুষ্কৃতীরা। এ নিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হলে বিষয়টি আলোচনার মাধ্যমে সমঝোতা হয়। বিচার সভায় দোষীদের বিরুদ্ধে কথা বলায় প্রতিহিংসামূলক ব্যবস্থা নিতে এ ধরনের মিথ্যা অপবাদ দিয়ে জেলা শাসকের কাছে নালিশ করা হয়েছে। মিয়া খানের দাবি, জেলা শাসক এই ঘটনাটির তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।
যে ফাজ্জাই দিয়ে 1 বছরের ভিতরে এই 1 বছর 1 ফেব্রুয়ারি 1 বছর যার মার্চ হয়েছে এই ফাজ্জাই তো আমি দেখি আমার অভিজ্ঞতাতে হইয়া যে এটার লগে তো টাকার কোনো জাত ধরে, কিন্তু আগে কি হয়েছে না হয়েছে এটা তো তার মুখে স্টেটমেন্ট দিছে। এটা 21-22 যেটা কমপ্লেন হয়েছে 21-22 হয়েছে, 20-21 হয়েছে। কিন্তু আমি একটা কথা কইব, যেটা ইলিগেশন লাগানি হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এটার ব্যাপারে আজকে মনে হলো আমরাও কালকে মর্মাহত হয়েছি, দুঃখিত হয়েছি যে এই নিউজটা দেখিয়া গ্রামেরও বদনাম, এর আমরা এত অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিরও আমরা তুফানা নামটা যখন আইছে তখন আমরাও কিছু একটু সেন্টিমেন্ট লাগছে যে এইরকম যদি কাজ হইতে আমরা জানি না এখানে, এইরকম যদি কাজ হয় আমরা জানি না এখানে। আজ দিন পর্যন্ত তো এলাকা কোনো নালিশ পাইছি না। আজকে মনে হলো আমার এক্স প্রেসিডেন্ট নূর আহমদ তাইনও তো আসলা, আমিও আছি, আমার সিরাজ সদিউল তাইনও সমাজসেবী হিসাবে সমাজের কাজ করে যেত, এলা কোনো কিছু আমার কাছে আইছে না, আমার অনুভব বিশেষ। শিলচর পার্ক রোড স্থিত জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৃহস্পতিবার বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দলের তরফে আয়োজিত এদিনের ইফতার মাহফিলে হিন্দু ও মুসলমান সহ বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মানুষকে আমন্ত্রণ জানানো হয়। তৃণমূলের জেলা সভাপতি রাজেশ দেবের উপস্থিতিতে এদিন শতাধিক মানুষকে ইফতার করান দলের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কর্মকর্তারা জানান, বরাকের একতা ও অখণ্ডতাকে আঁকড়ে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই মূলত এই ইফতারের আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে ধর্মীয় ও ভাষাগত বিভাজনে না গিয়ে উপত্যকার বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে যাতে সম্প্রীতি ও ঐক্য আরও মজবুত ও শক্তিশালী করা যায়, সেই উদ্দেশ্য মাথায় রেখেই দল উভয় ভাষাগোষ্ঠীর মানুষকে এই বিশাল ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের প্রিয় শ্রী রাজেশ দেব মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই, কারণ এই ইফতার মেহফিল আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেহফিল বর্তমান সময়ের জন্য। আর এই সময়ের মধ্যে তিনি যেভাবে একটা ভ্রাতৃত্ববোধের যেটা মেসেজ দিতে চেয়েছেন আমাদের সভাপতি, তার জন্য আমি সত্যিকারে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তোর সঙ্গে আজকে আমাদের এই মেহফিলে উপস্থিত হয়েছেন গ্রাম কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মী ভাই এবং বাকি মুরব্বী যারা এসেছেন, তাদেরকেও আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আজকে এই মুহূর্তে আমরা এই ইফতারের প্রাক মুহূর্তে বেশি লম্বা বক্তব্য দেওয়ার সময় না, তথাপিও একটি কথা বলবো যে আজকের এই আমাদের যে মিলন যেটা আছে, সেই মিলনের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যে আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই শহরে, আমাদের এই জগতে যাতে শান্তির বার্তা নিয়ে আসে আগামী দিনে, এইটুকু আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য। জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হল সোনাইর স্বদেশী বিদ্যালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাই শহরের মাঝির গ্রাম স্থিত স্কুল প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্বদেশী বিদ্যালয়ের এমডি আফজল বর ভূঁইয়া ও হানিফ বর ভূঁইয়া জানান, পবিত্র মাহে রমজানে সম্প্রীতির বার্তা দিতে স্কুলের তরফে তারা ইফতার মাহফিলের আয়োজন করেছেন। ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদী। ইফতারের মতো পুণ্যের একটি কাজ আয়োজন করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। এভাবে আগামীতেও যাতে এ ধরনের মাহফিল আয়োজন করতে পারেন এই কামনা করেন তাঁরা। এদিন স্বদেশী বিদ্যালয়ের ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিশিষ্ট স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে শান্তি সম্প্রীতির লক্ষ্যে এক বিশেষ মোনাজাত হয়। স্থাপন করেছি স্বদেশী বিদ্যালয়ের মাধ্যমে, এবং এই অধ্যায়ে আজকে একটা নিউজ আপনার মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে যাই যে স্বদেশী বিদ্যালয় 2025 এবং 26 বর্ষে ভর্তি যেটা হয়, অ্যাডমিশন ফি যেটা, ওটা টোটালি আমরা একদম ফ্রিতে, এবং কি এই আমাদের সার্বিক এলাকা যেটা সোনাই পূর্বাঞ্চল, এটা যে বর্তমান শিক্ষার যে অঙ্গীকার এবং বর্তমান শিক্ষার যে একটা প্রতিকারামূলক যেটা একটা বর্তমান অবস্থা, এই অবস্থার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে মানুষ ফাইন্যান্সিয়াল কারণে যে আজকে এত ভালো ভালো স্টুডেন্টদেরকে পড়াশোনার মাধ্যমে এগিয়ে নিতে পারছে না। আমাদের যে সার্বিক বর্তমান অবস্থা, এই অবস্থাতে আমরা ইউপিএসসি এবং আইএএস এবং ডিসি এবং বড় বড় যে পদগুলো রয়েছে, এই পদে আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট করে স্টুডেন্টগুলো পৌঁছে দিতে পারছি, যার কারণে যে নিম্ন প্রতিষ্ঠামূলক জায়গা এবং নিম্ন প্রতিষ্ঠামূলক গ্রাম থেকেও যারা স্টুডেন্টগুলো আমরা স্বদেশী বিদ্যালয়ে আসতে পারেন, তার জন্য আমরা একদম
পুরোপুরি এই 2025-26 বর্ষে আমরা অ্যাডমিশন ফ্রি একদম ফ্রি করে দিয়েছি, যে আপনারা শুধু ভালো স্টুডেন্টকে নিয়ে আসেন আমাদের স্কুলে, আমরা ফ্রিতে আপনাদের বাচ্চাদেরকে এডুকেশন দিয়ে দেব। তার জন্য আমরা আজকে ইফতার মাহফিলের মাধ্যমে স্বদেশী বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের মিডিয়ার মাধ্যমে এই প্রচারগুলো আমরা পৌঁছে দিতে যাচ্ছি। 2025 এবং 26 বর্ষপূর্তিতে আপনার স্টুডেন্টদেরকে নার্সারি থেকে একদম ক্লাস 9 পর্যন্ত আপনার ফ্রিতে আমাদের এখানে অ্যাডমিশন দিতে পারেন। ধন্যবাদ। এবং যারা আজকে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলের স্বদেশী বিদ্যালয়ের বর্তমান অভিভাবক মণ্ডলী এবং শিক্ষাবিদ, রাজনৈতিক। সম্প্রতি বাগুইহাটি নৃত্যাঙ্গনের অনন্য বসন্ত উৎসব শান্তিনিকেতনের রাঙাবিতান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু সংস্কৃতি মনস্ক ব্যক্তি। কলকাতা ও বোলপুরের শিল্পীদের উপস্থিতিতে এদিন সন্ধ্যায় নাচ, গান, কবিতা ও শ্রুতি নাটকের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়। প্রত্যেক শিল্পী আন্তরিকতার সঙ্গে তাদের উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন। অনুষ্ঠান শুরু হয় উপস্থিত শিল্পীদের নিয়ে ওরে গৃহবাসী গানের সাথে নাচের মাধ্যমে। এরপর বোলপুরের বিখ্যাত শিল্পী উৎপল দাসের বাউল গানের সাথে সংস্থার শিল্পীদের নাচে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় আবৃত্তি করে শোনান। দর্পনারায়ণের গান দিয়ে গেনু বসন্তের গানের সাথে নৃত্য পরিবেশন করেন বাগুইহাটি নৃত্যাঙ্গনের নৃত্য পরিচালিকা জয়িতা বিশ্বাস। শ্রুতি নাটক পরিবেশন করেন দেবাশিস কুমার ও দেবযানী কুমার, সোনালী মুখোপাধ্যায়, শ্রীধারা গুপ্ত, পিয়ালি বসু রায়, ডক্টর তানিয়া দাস, চন্দ্রশ্রী সাহা, রীনা দোলন বন্দ্যোপাধ্যায়, নন্দিনী মণ্ডল এবং অভিক মল্লিকের গানে অডিটোরিয়ামের দর্শকরা মেতে ওঠেন। আবৃত্তিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট বাচিক শিল্পী মধুমিতা বসু, বর্ণালী সরকার, কাজল গুপ্ত, পর্ণা সাহা ও প্রবাসী বাঙালি বাচিক শিল্পী চিন্ময় রায় চৌধুরী। নৃত্যে ছিলেন বিশিষ্ট প্রবীণ নৃত্যশিল্পী পলি গুহ, জয়া পাল চৌধুরী, মধুশ্রী দাস, সেঁজুতি গুহ রায়, সিঞ্জিনী বিশ্বাস এবং জয়িতা বিশ্বাস। অনুষ্ঠানের শেষে গান, নাচ ও কবিতার মেলবন্ধনে মেতে ওঠেন উপস্থিত সবাই। সামাজিক পরিমণ্ডলে সাংস্কৃতিক বাতাবরণ বজায় রাখতে আগামী দিনেও এই সংস্থা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা রাখেন আয়োজকরা। বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন খোঁজের ব্যবস্থাপনায় ইফতার আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন ইফতারের ব্যবস্থা করে দেন রামকৃষ্ণ মিশন রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিটায়ার্ড স্টাফ রামকৃষ্ণ দেব ও মালুগ্রাম অঞ্চলের সমাজসেবী গৌতম পাল কুটু। অসহায় মানুষ যাতে সময় মতো ইফতার করতে পারে এই চিন্তা করে আজকের এই আয়োজন বলে জানান খোঁজের কর্মকর্তারা। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি শিলচর গান্ধী মেলায় রক্তদান বিষয়ক এক সচেতনতা স্টলের সূচনা করল 17 মার্চ সন্ধ্যায়। এদিন সন্ধ্যায় স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মনোজ কুমার পাল, সাধারণ সম্পাদক আশু পাল, কনিষ্ঠতম সদস্য গৌরব মল্লিক এবং সংগঠনের অন্যান্য ব্যক্তিরা লাল ফিতে কেটে স্টলটির উদ্বোধন করেন। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত স্বাগত বক্তব্য প্রদান করেন এবং জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য স্টলের উদ্দেশ্য বিশদভাবে বর্ণনা করেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মনোজ কুমার পাল এই জাতীয় মহৎ উদ্যোগের জন্য কাছাড় জেলা কমিটিকে স্বাগত জানান। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশু পাল সফলভাবে স্টল পরিচালনার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সচেতনতা স্টলের আহ্বায়ক তথা ফোরামের কেন্দ্রীয় সহ সম্পাদক অমল কুমার দাস স্টল পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়েছেন। স্টলের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল এবং সবশেষে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। ফোরামের কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি নবেন্দুনাথ, সহসভাপতি প্রবীর কুমার রায়চৌধুরী ও মহিলা শাখার সভানেত্রী সিক্তা পালও এদিন উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত সকলকে কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, এই সচেতনতা স্টল থেকে লিফলেট বন্টন করা হবে, জনগণের সঙ্গে কথা বলা হবে, রক্তদানে তাদেরকে উৎসাহিত করা হবে এবং গান্ধী মেলা শেষের দিকে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। শিলচর ইন্ডিয়া ক্লাবের ময়দানে বুধবার তৃতীয় বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট খেলার সূচনা হয়। এদিন রামনগর ইউনাইটেড ক্লাব বনাম কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের মধ্যে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবারের তৃতীয় বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের রামনগর ইউনাইটেড ক্লাবের ক্যাপ্টেন তথা শিলচর কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সেবুল হোসেন সৈদিয়াল বলেন, ব্যক্তিগত জীবনে যে কোনো মানুষ যে কোনো ব্যবসা বা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শরীরকে সুস্থ ও চাঙ্গা রাখতে হলে মাঠের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন। এই ক্রিকেট প্রতিযোগিতায় তাদের দল জয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিন শিলচর আসনে কংগ্রেসের জেডপিসি আসনের সম্ভাব্য প্রার্থী নুরুল ইসলাম বরভূয়া রামনগর ইউনাইটেড ক্লাবের ক্যাপ্টেন সেবুল হোসেন সৈদিয়ালের হাতে খেলার জন্য একটি নতুন ব্যাট তুলে দেন। রামনগর ইউনাইটেড ক্লাবের হয়ে এদিন সেবুল হোসেন সৈদিয়াল, নুরুল বরভূয়া, জেলা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথকে মাঠে খেলতে দেখা যায়। আজকে আমাদের ডিভিশনের ফার্স্ট ম্যাচ। আমি রামনগর ইউনাইটেড ক্লাবের ক্যাপ্টেন সেবুল হোসেন সদিওল। আমরা এগেইনস্ট টিম ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। আর আজকে আমরা এখানে ডিভিশন খেলার লাগিন আসছি। আর আমি মনে করি যে আমরা তো এখানে আজকে ম্যাচটা খেলবো।
কিন্তু আমরা তো আপনারা সবাই জানেন যে আমরা রাজনীতির সঙ্গে জড়িত আছি। আর আমি আমার যুব সমাজ বা আমার ভাই বন্ধু সবরে একটা বার্তা দিতে চাই যে আমরা যেগুলা কাজ করি, যেগুলা ব্যবসাও করি, এর সঙ্গে যে আমরা মাঠের লগে জড়িত থাকতাম বা স্পোর্টসের সঙ্গে জড়িত থাকতাম, এটাই আমি আমার বন্ধু বান্ধব বা যুব সমাজকে একটা বার্তা। ইতিমধ্যে 10-15 মিনিটের মধ্যে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যাবে, আর আমরা আশা যে আজকে ম্যাচটা আমরা জিতবো। না দেখেন, আজকে মাঠে ফেরার উদ্দেশ্যটা, আমি তো আপনারা জানেন যে আমি তো স্পোর্টসের সঙ্গে জড়িত। আমি তো অনেক দিন থেকেই সেকেন্ড ডিভিশন খেলেছি, ফার্স্ট ডিভিশনও খেলেছি। তখন আমার নিজস্ব ক্লাব পিএসএ তে 4 বছর আগে জয়েনিং করেছে, তার জন্য এখন আমি ডিভিশন খেলি। কিন্তু আমিও তো রাজনীতি করি, আপনারা সবাই জানেন। আর আমাদের টিমের মধ্যে আজকে যুব কংগ্রেস প্রেসিডেন্ট রণজিৎ দেবনাথ খেলবে এবং শিলচর আসনের জেডপিসি সম্ভাব্য প্রার্থী নুর ইসলাম বড়ভাইয়াও খেলবে। আর আমাদের টিমটা আশা রাখি যে আমরা বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আজকে ম্যাচ জিতবো। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। শিলচরে এবিভিপির সাংস্কৃতিক উৎসবে আসছেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। শ্রীকোনায় নিখোঁজ যুবকের মরদেহ ভাড়াকে ভেসে উঠল চাঞ্চল্য। কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের 1 দিবসীয় উদ্যোক্তা মিট 2024-25 সমাপ্ত। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।